সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান আমাদের সঙ্গে রয়েছেন। স্বাগত সোহরাব ভাই আপনাকে। ধন্যবাদ মথুর ভাই আপনাকে। বাংলাদেশ প্রতিদিন সংখ্যা কাটেনি সর্বাত্মক যুদ্ধের, আর দুই কক্ষের সংসদের পথে দেশ। মানবজমিন কঠোর অবস্থানে ইরান, থেমে নেই ইসরায়েলও। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা সিদ্ধান্ত ইসির, বিবিসিকে প্রধান উপদেষ্টা। সমকাল ইরান ইসরায়েল সংঘাত দীর্ঘায়িত হওয়ার পথে, চীন ও পাকিস্তানের সঙ্গে নতুন জোটে বাংলাদেশ। আমার দেশ হাইকমিশনার পদে থেকে এই ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার, দুর্নীতির টাকায় ভারতে বিপুল সম্পদ রণঞ্জয়ের। কালবেলা টাকার জোরে চাকরিতে ফেরার চেষ্টা জাল সনদের শিক্ষকরা, দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। খবরের কাগজ ইসরায়েলের বিমান হামলায় জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন আক্রমণ, মুজিব হাসিনার বই উদাও। করতোয়া ইরানের পারমাণবিক নিয়ে বিশ্ব বিভক্ত, ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা। আলোকিত বাংলাদেশ, সব প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করছে ইরান, বিস্মিত ইসরায়েল। হাসিনাকে বিচারের মুখোমুখি হতে বললেন ডক্টর ইউনূস। ইরান ইসরায়েল যুদ্ধের, হ্যাঁ, এটা তো মানে দীর্ঘস্থায়ী, একাধিক কাগজের শিরোনাম, তাই দীর্ঘস্থায়ী হওয়ার দিকেই এক ধরনের আলামত দেখা যাচ্ছে, যেটা খুবই উদ্বেগের, উৎকণ্ঠার। এখনও বাংলাদেশ বা আমাদের মতো উন্নয়নশীল দেশের ওভাবে প্রভাব পড়েনি। একটাই বড় প্রভাব আশঙ্কা করা যাচ্ছে, সেটা হচ্ছে জ্বালানির দাম যদি বেড়ে যায়। এখন এটা তো ইসরায়েল যে সন্ত্রাসী হামলা চালিয়েছে, মানে তার সার্বভৌমত্ব অস্তিত্ব রক্ষার কথা বলে অন্যের সার্বভৌমত্ব অস্তিত্ব তো আঘাত আনতে পারে না, সেটা করেছে যুক্তরাষ্ট্র। এখানে যুক্তরাষ্ট্র বা বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকাটা রহস্যজনক। তিনি একবার বলেন যে যুদ্ধ বন্ধ করতে, একবার বলেন যে ইসরায়েলকে সহায়তা করবেন, আবার বলেন যে আলোচনায়। 2 সপ্তাহ সময় নিয়েছেন। 2 সপ্তাহ, কিন্তু এই 2 সপ্তাহে তো তিনি কোনো পক্ষকে যুদ্ধবিরতি করতে বলেননি বা ইরান আলোচনায় রাজি। ইরান তো বলেছে যে যদি প্রেসিডেন্ট বলেছেন, খামেনি বলেছেন যে যদি ইসরায়েল হামলা বন্ধ করে তখন আলোচনা হতে পারে। এবারে তো যৌক্তিক কথা। এখন মনে করি যেখানে রাশিয়া এবং চীন যে পদক্ষেপ নিয়েছে বা যে অবস্থান নিয়েছে, সেটা হয়তো যুদ্ধ খুব বাড়তে দেবে না বা যুদ্ধ করবে। এখন যুক্তরাষ্ট্রের উপরে নির্ভর করবে, কারণ যুক্তরাষ্ট্র যদি সরাসরি সহায়তা করে অথবা আক্রমণে ইসরায়েলের সঙ্গে যোগ দেয়, তখন তো এটা তৃতীয় বিশ্বযুদ্ধের মন নিতে পারে। আমরা আশা করি নেবে না, কারণ ইসরায়েলেও তো দেখলাম সৌবুদ্ধি সম্পন্ন মানুষ আছে। সেখানে এই যুদ্ধের বিরুদ্ধে বিরাট মিছিল হয়েছে, বিক্ষোভ হয়েছে, এবং তারা বলছে উই আর সরি ফর ইরান। মানে এই ধরনের গণতান্ত্রিক কাঠামো আছে বলে এটা বলা যাচ্ছে, বলছে এই যুদ্ধে কে হারবে কে জিতবে তার চেয়ে বড় কথা হচ্ছে মানবতার পরাজিত হচ্ছে। মানুষ মারা যাচ্ছে। ইরানে তো দেখলাম 400-র বেশি মানুষ মারা গেছে, 30,000 না 25,000 আহত হয়েছে। এটা তো বিরাট সংখ্যা। ইসরায়েলেও তো মারা গেছে, এবং ইসরায়েলের সেই মোসাদ ভবন এবং আরও বড় বড় ভবন যেভাবে মানে বিধ্বস্ত হয়েছে, এটা ইসরায়েলও ভাবেনি যে এরকম এই পর্যায়ে পাল্টা আঘাত। আর ইরান এত শক্তিশালী, হ্যাঁ, ইরান শক্তিশালী, তাদের হয়তো লক্ষ্য ছিল যে এর আগে ইরাকে এবং সিরিয়া যেভাবে হামলা করেছে সামরিক পারমাণবিক স্থাপনা করে, কিন্তু এখানে তো পারমাণবিক স্থাপনা না, এখানে তো তেহরান প্রায় তারা বিরান করে দিতে যাচ্ছে। তো এই যুদ্ধ উন্মাদনা অবশ্যই অবিলম্বে বন্ধ হওয়া উচিত। কিন্তু যেভাবে বলা হচ্ছে যে ইরানের নেতৃত্ব পরিবর্তন করলেই সমস্যার সমাধান হবে, আপনি কি তাই মনে করেন? না, এটা কোথায় কি নেতৃত্ব থাকবে কি থাকবে না, এটা আরেক দেশ বলার কি, দেশের জনগণ ঠিক করবে, জনগণ ঠিক করবে। আর ইরানে তো অন্যান্য মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশে গণতন্ত্র নেই, অনেক দেশেই, কিন্তু এটাতে গণতান্ত্রিক ব্যবস্থা আছে।
তারা ইসলামের প্রজাতন্ত্র, কিন্তু তারা তো গণতান্ত্রিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়, সংসদ নির্বাচিত হয়, এবং সেখানে আমি তো দেখলাম কোথায় যে ইহুদি প্রতিনিধিও আছে, হ্যাঁ, সংসদে। তাহলে যে দেশটি এইভাবে মানুষের অধিকার রক্ষা করছে, এবং সেখানে এখন ইসরায়েল কিসের কারণে ইরান এই করছে? একমাত্র হচ্ছে যে ইরান ছাড়া অন্য কোনো দেশ এই গাজা হত্যাকাণ্ড অথবা গাজার গণহত্যা এবং প্যালেস্টাইনিদের পক্ষে, গণহত্যার বিপক্ষে এবং প্যালেস্টাইনিদের পক্ষে নামেনি। এ কারণেই যে ইরানকে যদি তারা নিস্তব্ধ করতে চায় তাহলে আর কেউ থাকলো না তার আগ্রাসী কর্মকাণ্ডকে বাধা দিতে। এটা মানবতা বিরোধী, দস্যুতা, রাষ্ট্রীয় সন্ত্রাস এবং মানে বর্বরতা, এবং এই রাষ্ট্রটি চালিয়ে আসছে কত বছর ধরে। আপনার মনে আছে যে 67 সালে প্রথম আনুষ্ঠানিক যুদ্ধে সেখানে তারা, এবং তারা এখন তো প্যালেস্টাইন ভূমি নেই বললেই চলে, প্রায় সবটাই তারা দখল করে ফেলছে। গাজা ছিল, গাজা এবং পশ্চিম তীর যেটুকু আছে সেটাও দখল করতে চাচ্ছে। এটি তো সভ্য দুনিয়া এটা কীভাবে দেখে দিচ্ছে। জাতিসংঘ অনেক ব্যাপারে ইরাকে তারা কি মারাত্মক অস্ত্র আছে বলে সেখানে আক্রমণের অনুমোদন দিল, আর আজকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক হয়েছে, বৈঠকে কি হবে সেটাও তো জানার বিষয়। মানে সবটা মিলে আমি মনে করি যে বিশ্ব মানবতারই এটা প্রতিবাদ করা উচিত, প্রতিরোধ করা উচিত। কারণ ইরান তো খুব দূরে নয়, ভারত এবং পাকিস্তানের পরেই ইরান। এখন একটা ইরানের বড় দুর্বলতা যেটা শুরুতে মনে হলো যে তার গোয়েন্দা নেটওয়ার্ক, এত গুপ্তচর, ইসরায়েলি গুপ্তচর কীভাবে ঢুকলো, কীভাবে এই নিশানা করলো যে কোথায় কোথায় আক্রমণ করতে পারবে, একেবারে অব্যর্থ লক্ষ্যগুলো, আর যেখানে আক্রমণ করতে চেয়েছে সেখানেই করেছে। এটা ইরানকেও দেখতে হবে, এবং ইরানেও যদি এই ধরনের যেখানে বিরোধী মতকে, বিরোধী কণ্ঠকে দমন করা হয়, সেসব এই সুযোগে কিন্তু শত্রু রাষ্ট্র বা প্রতিপক্ষ তারা প্রবেশ করে। ইরানেও সেই মানবাধিকারের ব্যাপারে তাদেরও সজাগ থাকতে হবে যে যাতে কেউ এই সুযোগটা না নিতে পারে। একই সঙ্গে পাকিস্তান ইরানের প্রতিবেশী, তার সাথেও যে খুব সম্পর্ক ভালো তা নয়। এবং আরও উদ্বেগের বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলছে ইরানের পর তাদের পাকিস্তান হচ্ছে লক্ষ্য, কারণ পাকিস্তানে পারমাণবিক অস্ত্র আছে। এখন তাদের পারমাণবিক অস্ত্র আছে, এটা নিয়ে কেউ বিতর্ক করছে না, কেউ তো তা বাধাও দিচ্ছে না, তারা তার নিরাপত্তার জন্য করেছে। কিন্তু পুরো বিশ্বই তো পারমাণবিক অস্ত্র মুক্ত থাকার কথা, এবং ইসরায়েল কিন্তু পারমাণবিক যে নিরোধ চুক্তিতে সই দেয়নি, ইরান কিন্তু সই দিয়েছে। এটা এক ধরনের এই বর্বরতা কিভাবে মেনে নেবে বিশ্ব, এটি কথা। আপনার কি ধারণা যে প্রেসিডেন্ট ট্রাম্প কি শেষ মুহূর্তে 2 সপ্তাহ বাদে চূড়ান্ত যুদ্ধের দিকে যাবেন না শান্তির দিকে? আমার ধারণা চূড়ান্ত যুদ্ধের দিকে যাবেন না, এটা আমার মনে হচ্ছে। কারণ রাশিয়া শক্ত অবস্থান নিয়েছে, চীনও শক্ত অবস্থান নিয়েছে। তাহলে তো এরকম তাদের শক্ত অবস্থান সত্ত্বেও যদি এরকম ট্রাম্প যদি সরাসরি ইসরায়েলকে সমর্থন করে এবং যুদ্ধে যুক্ত হয়, এমনকি ব্রিটিশ সরকারের তরফেও বলা হয়েছে, ব্রিটিশ, ইউরোপের অন্যান্য দেশ তাদের সায় নেই, এবং আমরা দেখলাম যে ডাউনিং স্ট্রিটের সামনে বিরাট বিক্ষোভ হয়েছে, রাইট। সারা বিশ্বে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ। তো এই যে রাষ্ট্র তো মানুষের, তো মানুষ যেটা চায় না সেটা যদি রাষ্ট্র চাপিয়ে দেয়, এখন আমরা দেখেন একটার পর একটা যুদ্ধের মধ্যে আছি। ইউক্রেন যুদ্ধ প্রায় শেষের পথে, গাজা গণহত্যা চালিয়ে তো সেখানে প্রায় নিঃশেষ করে দিয়েছে, বিরান ভূমি পরিণত করেছে। আবার এখন ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ হয়, তাহলে বিশ্ববাসীর যে আমরা একটা শান্তি হলেই সমৃদ্ধি আসবে। আর যদি এই যুদ্ধ উন্মাদনা চলতে থাকে, এই যুদ্ধের যে ব্যয়, এটিকে কারা বহন করে? জনগণ, সাধারণ মানুষ, সব দেশেরই। তো সুতরাং যুদ্ধে কেউ জয়ী হয় না, যুদ্ধে পরাজিত হয় বা মানবতা পরাজিত হয়। অনেক ধন্যবাদ আপনাকে।
আপনি জানেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিবিসিকে সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকার দিয়ে বলছেন যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না এটা ডিসাইড করবে নির্বাচন কমিশন। এখন এটা হচ্ছে যে হাত পা বেঁধে যদি কাউকে বলা হয় যে সাঁতার কাটো, সেরকম। আর এই প্রধান উপদেষ্টার এই বক্তব্যটা যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার আগে বলতেন তাহলে এটি মানে যুক্তিযুক্ত। এখন তারা কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক অপরাধ আদালতে নির্বাচনও কিন্তু এর মধ্যে পড়ে। না, কার্যক্রম মানে তো নির্বাচন না, আন্তর্জাতিক অপরাধ আদালতে আর এখতিয়ারে রেখেছে যে সেখানে দল নিষিদ্ধ করা যাবে, একটা খড়গ ঝুলিয়ে রেখেছে এবং এখন বলছেন যে নির্বাচন কমিশন করবে। অবশ্যই নির্বাচন কমিশন করবে, কিন্তু সরকারের ভূমিকাটা কি হবে? তাহলে কার্যক্রম নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত বদলানো হোক, মানে সেটা প্রত্যাহার করা হোক। আর এর আগে গার্ডিয়ান বা অন্য সংবাদ মাধ্যমেও কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, আমরা তার কার্যক্রমে স্থগিত করেছি। এখন আমাদের এখানে যেদিন উপদেষ্টা পরিষদের বৈঠক হয় সেদিন সব গণমাধ্যমেই কিন্তু জানানো হয়েছে যে উপদেষ্টা পরিষদ থেকেই সরকার থেকেই জানানো হয়েছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এবং কোনো আইনজীবী, বিশেষ করে ডক্টর জ্যোতির্ময় বড়ুয়া, তিনি তো বলেছেন যে কার্যক্রম নিষিদ্ধ করতে পারে না। যে আইনে করেছে সেখানে সত্তা নিষিদ্ধ করা যায়, কিন্তু কার্যক্রম নিষিদ্ধ করা যায় না। এবং এখন মানে আইন আদালতের ব্যাপারে চ্যালেঞ্জ করবে কে, সেটি একটি বিষয়। আর সরকার যদি চায় যারা অপরাধ করেছে তাদের বিচারের মুখোমুখি করতে হবে, তাদের শাস্তি পেতে হবে, কিন্তু দল হিসাবে বা এই দলের ধরেন 2 কোটি বা 2.5 কোটি সমর্থক আছে, এখন তাদের ভোটাধিকার তারা কি করবে? এবং একই সঙ্গে যে জাতিসংঘের যে রিপোর্টের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ আদালতে সাবেক প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে, সেই জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধানই বলছেন যে তারা দল বা সভা সমাবেশ মানে কারো সংগঠিত হওয়ার যে অধিকার তার বিপক্ষে, অধিকার নিষিদ্ধ করার অধিকার খর্ব করার বিপক্ষে। তারা চায় সবাই যার রাজনৈতিক পথ কি বলে রাজনৈতিক তার মতাদর্শ অনুযায়ী সমাবেশ করতে পারবে, সংগঠিত হতে পারবে। এখন সংগঠিত হতে না দেয়া, সেটি আমরা জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্টের একদিক মানব এবং তার প্রধানের বক্তব্যকে অস্বীকার করব, এটা নিয়ে হয়তো প্রশ্ন উঠবে। আর যে নির্বাচনের কথা, যে প্রশ্নটা আসছে তো নির্বাচন নিয়ে, নির্বাচন তো কার্যক্রম নিষিদ্ধ থাকলে তো নির্বাচন হতে পারে না। আবার এও ধরুন আওয়ামী লীগ সরকার কার্যক্রম নিষিদ্ধই করলো, কিন্তু একজন ব্যক্তি, তাকে তো আপনি বলতে পারেন যে ব্যক্তি যদি নির্বাচন করতে চায় তাকে কিভাবে, যিনি আওয়ামী লীগ সমর্থক বা আওয়ামী লীগ সমর্থন করে, কিন্তু যে দল নিষিদ্ধ আপনি তো বলতে পারবেন যে ওই দলের তিনি করবে, ওই দলের জন্য তিনি পারবে না, কারণ তিনি তো তখন ব্যক্তি হয়ে গেলেন, দলের উনি তো দলের পক্ষে না, এবং দল তো নিষিদ্ধ হয়ে গেছে। এখন তো তার পরিচয় হচ্ছে ব্যক্তি। তখন ব্যক্তি যদি আওয়ামী লীগ তো নিষিদ্ধ করা হয়নি, কিন্তু কার্যত নিষিদ্ধ কার্যক্রম। এবং একটা হলো খড়গ ঝোলানো হলো যে এই দলকে নিষিদ্ধ করা যাবে, আর বলা হলো যে সেই নিষিদ্ধ আদালত সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত এই দলের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এখন আদালত কি সিদ্ধান্ত নেবে এটা তো নির্বাহী বিভাগ বলতে পারে না, কিন্তু এখন তো মনে হচ্ছে নির্বাহী বিভাগ ধরেই নিয়েছে আদালত এই সিদ্ধান্ত নেবে, এই সিদ্ধান্তের পক্ষে তারা কাজ করছে। এটা এক ধরনের আদালত অবমাননা বলে মনে করি। আজকে বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে আন্দোলনে উত্তাল রাজধানী। আপনি জানেন যে ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। আবাসন নিয়ে অর্থ মন্ত্রণালয় আজ ব্লকেট কর্মসূচি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি, নন এমপি ও শিক্ষকদের অবরোধ, লাঠিচার্জ, তুল কালাম, এই সব মিলে একটা মানে আন্দোলনের না, এটা তো মানে বিরতিহীনভাবে চলছে।
মানে দিনের পর দিন সরকার বলল যে এই রাস্তা বন্ধ করে আন্দোলন সংগ্রাম হবে না, কিন্তু সরকার নিজেই অনেক অনেক গোষ্ঠীকে বা অনেক পেশাজীবীকে আন্দোলনে আহ্বান জানাচ্ছে। সরকারি কর্মচারী আর সচিবালয়ে এরকম দিনের পর দিন মিছিল হয়েছে, সমাবেশ হয়েছে, আমরা কখনো দেখিনি। কিন্তু সরকার এটি করেছে। মানে সরকারের যে কোনো আইন, প্রথমত তো 25 বছর হলে যে কোনো কর্মকর্তা বা কর্মীকে সরকার বরখাস্ত করতে পারে বা তার চাকরির অবসান করতে পারে। আর এখন যেটা আছে যে মৌলিক অধিকার, যে একজন সরকারি চাকরি করুক বা অন্য চাকরি করুক, তার মৌলিক অধিকার তো হস্তক্ষেপ করতে পারে, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এখন যে নতুন যে বিধান করেছে, তাতে 8 দিনের মধ্যে সবকিছু নিষ্পত্তি করতে হবে। মানে ওই ব্যক্তি আপিল করতে পারবে না, এটা তো হতে পারে না। আর সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই নতুন আইনে তাদের এনে কি সরকারকে ভয় পাচ্ছে তাদের। আর সরকারি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা সরকার যদি সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভয় পায়, এবং আমরা তো দেখলাম 5 আগস্টের পর সবকিছু অদল বদল করা হলো। যারা আগে ছিল তারা কেউ নেই, মানে অন্তত শীর্ষ পদে। এবং এখন সচিবদের বেশিরভাগই, মানে অধিকাংশ, একজন সচিব তো বললেন যে 2-4 জন আগের হয়তো এই পদোন্নতিপ্রাপ্ত সচিব থাকতে পারে। বেশিরভাগই হচ্ছে যারা আওয়ামী লীগ সরকারের আমলে যাদেরকে অবসরে পাঠানো হয়েছিল, তাদের চাকরি নতুন করে কেউ বেশিরভাগই আপনার চুক্তিভিত্তিক, তারা সচিব বা জ্যেষ্ঠ সচিব হয়েছেন। তো সেখানে সরকার ভয়টা গেল। আর এখন দেশ নির্বাচনের দিকে যাচ্ছে। এই সময় তো শান্তিপূর্ণ অবস্থান থাকা উচিত। আর এই যে পেশাজীবীদের যে আন্দোলন, কোনটা যৌক্তিক অযৌক্তিক, সরকার তো আলোচনা করবে। কারোর সাথে আলোচনা করে না। আলোচনা তখনই করে যখন যমুনার সামনে কোনো বড় বিক্ষোভ হয়। অর্থাৎ আন্দোলনের কাছে সরকার নতি স্বীকার হয়, যুক্তির কাছে নয়। এটি তো মানে আরো পরিস্থিতি নাজুক করে তুলবে। ধন্যবাদ। আপনি জানেন যে 2 কক্ষ বিশিষ্ট সংসদের প্রতি মোটামুটি একটা সিদ্ধান্ত হতে যাচ্ছে, তখন আগামী সংসদ নির্বাচন বোধ সেরকমই হতে যাচ্ছে। হ্যাঁ, এটি মোটামুটি সব দলই দ্বিকক্ষ বিশিষ্টের সংসদের পক্ষে। কিন্তু উচ্চকক্ষের নির্বাচনটা কিভাবে হবে সে ব্যাপারে এখনো ঐকমত্য হয়নি। এটি হওয়া ভালো। এখন বিএনপি বা আরো 2-1টি দল যেভাবে চাচ্ছে, তাতে কিন্তু নিম্নকক্ষের এক্সটেনশন হবে, বর্ধিত রূপ হবে। যদি এটি হয় যে নিম্নকক্ষে যে আসন পাবে, সেই আসনের ভিত্তিতে উচ্চকক্ষে আসন ঠিক করা হবে। অর্থাৎ বিএনপি যদি 200 আসন পায় বা 200 আসন পায়, তাহলে উচ্চকক্ষে তার 1/3, উচ্চকক্ষে যে 100 আসন থাকবে তার 2/3 তারা পাবে। মানে এই পদ্ধতিটা কতটা গণতান্ত্রিক, আর যে লক্ষ্যে এটা করা হয়েছিল, যারা রাজনীতি করেন না, দেশের দেশ নিয়ে চিন্তা ভাবনা করেন, লেখক, বুদ্ধিজীবী, শিল্পী, সাংবাদিক, পেশাজীবী, তাদেরকে, যারা সরাসরি রাজনীতিতে যুক্ত নন, কিন্তু যদি আনুপাতিক হারে হয়, মানে নিম্নকক্ষের ভোটের আনুপাতিক হারে হলে সেটাই বেশিরভাগ দল চাচ্ছে, বাম, এমনকি জামাত ইসলাম, এনসিপিও। আর বিএনপি চাচ্ছে যে আসনের আনুপাতিক হার। আমি মনে করি ভোটের আনুপাতিক হারে হওয়া উচিত, তাহলে এক ধরনের বহুমাত্রিকতা প্রকাশ পাবে, অর্থাৎ অন্য দলগুলোর সুযোগ পাবে। আর না হলে এই আসনের ভিত্তিতে হলে বড় দলগুলোই এর বেশি সুযোগ পাবে। তারপরও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হোক, আমাদের এখানে একক রাষ্ট্র, মানে একক সত্তার রাষ্ট্র, কিন্তু ভারত পাকিস্তানের দ্বিকক্ষ বিশিষ্ট কিন্তু অনেক আগে থেকেই আছে, এবং পাকিস্তানে ছিল না, পাকিস্তানেও পরবর্তীকালে করা হয়েছে, আর ভারত শুরু থেকেই ছিল। তো ফেডারেল পদ্ধতিতে সুবিধা হচ্ছে, সেখানে প্রাদেশিক পরিষদগুলো তাদের প্রতিনিধিরা ভোট দিয়ে উচ্চকক্ষের বা তাদের প্রতিনিধিরা, এবং ভারতের লোকসভার বা পাকিস্তানের জাতীয় পরিষদের প্রতিনিধিরা ভোট দিয়ে নির্বাচিত করেন। আমাদের এখানে একটা পদ্ধতি হোক, দেখা যাক।
আর এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সবার আগে কিন্তু বলেছে জাসদ, বিশেষ করে জাসদের তাত্ত্বিক নেতা সিরাজুল আলম খান, তার এবং 500 বহু বছর আগে, এটা 80-র দশক থেকেই, যে দ্বিকক্ষ পেশাজীবীদের সব পেশাজীবীকে এই পার্লামেন্টে নিতে হবে। আর এই ধারণাটা এখন, এটা তো নতুন পরীক্ষা নিরীক্ষা, আমরা দেখব যে, আমরা দেখতে চাইব যে ঠিক নিম্নকক্ষের যে চরিত্র চেহারা সেটি তার থেকে উন্নত হবে এবং অনেক ক্ষেত্রে হয়তো একটা পরিশীলিত প্রতিনিধিত্ব পাবো আমরা, এটাই প্রত্যাশা। আপনি জানেন যে বাংলাদেশ চীন এবং পাকিস্তানকে নিয়ে একটা নতুন জোট গঠিত হচ্ছে, এটাই সিদ্ধান্ত হয়েছে এবং সেটা করে কাজ হচ্ছে, এটাকে আপনি কীভাবে দেখছেন? না, এটা তো মানে এখনও তো আলাপ আলোচনার মধ্যে আছে। এখন জোটটা কীরকম, অর্থনৈতিক জোট, সামরিক জোট, না মানে কী ধরনের জোট হবে? অর্থনৈতিক জোট হবে আশা করি। তো অর্থনৈতিক জোট হলে সেখানে কিন্তু ভারত, তার ভারত বাদ দিলাম, অন্য প্রতিবেশী দেশগুলো কি হবে, নেপালের অবস্থান কি হবে? নেপাল আমাদের যেমন আমাদের এরা সম্ভবত কেউ কেউ বলছে যে ভারতকে চাপে রাখার জন্য, না এরকম একটা হতে পারে। তা ভারত যদি মনে করে যে এটা তার বিরুদ্ধে কোনো জোট, তখন তো ভারত তার নেতিবাচক অবস্থান নিবে। আর সেটি কি বাংলাদেশ ভূ রাজনীতির হাতিয়ার হোক, এটা চাই না। কিন্তু বাংলাদেশ আবার কারো পক্ষে থাকবে। যেমন বাংলাদেশের দুর্ভাগ্য যে গত 54 বছর ধরে বাংলাদেশ হয় ভারতপন্থী সরকার এসেছে অথবা ভারত বিরোধী সরকার। এই বৃত্ত থেকে আমরা বেরিয়ে আসতে পারি কিনা, যে এখানে যারা থাকবে তারা বাংলাদেশপন্থীই হবে, ভারতের সাথেও তার ভালো সম্পর্ক থাকবে, চীনের সাথেও, পাকিস্তানের সাথেও, নেপালের সাথেও, অন্যান্য সব দেশের সাথে। এই ধরনের একটা আমরা কোনো পক্ষ না হওয়াটাই ভালো। পক্ষ ছাড়া মানে পক্ষ না, কিন্তু তিন দেশের তিন দেশের সহযোগিতা থাকবে। এক্ষেত্রে যদি বলেন যে আমাদের উপ-আঞ্চলিক জোট একটা করা হয়েছিল, যেটা সাথে নেপাল, ভুটান, ভারত, বাংলাদেশ ছিল, কিন্তু সেটা তো খুব কার্যকর হয়নি। এখন এটাও দেখার বিষয় কার্যকর কতটা হয়। যদি উদ্দেশ্য থাকে এই তিন দেশের জনগণের ভাগ্য উন্নয়ন, জনগণের অর্থনৈতিক উন্নয়ন এবং যোগাযোগ বাড়ানো, সে ব্যাপারে নিশ্চয়ই কেউ আপত্তি করবে না। এখন সমস্যা হলো পাকিস্তান বা চীন দুটোর সাথেই আমাদের সীমান্ত নেই। এই সহযোগিতার ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রেও কিন্তু ভারতের উপর নির্ভরশীল হতে হবে। আমাদের তো সার্ক ছিল, সার্ক তো কার্যকর হয়নি নয়। হ্যাঁ, সার্ক কার্যকর হয়নি, কেন হয়নি সেটা দেখার, এবং সেটা যদি ভারত পাকিস্তানের দ্বন্দ্বের কারণে হয়, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আর যদি এই দুই দেশকে বাইরেবেন কীভাবে? এদের ছাড়া তো সার্ক হবে না, ভারত পাকিস্তান ছাড়া হবে না। আবার ভারত পাকিস্তান যদি বর্তমান যে সম্পর্ক এই অবস্থায় থাকলে তো কোনো জোট কাজ করবে না। সার্ক তো মৃত ঘোষণা করা হয়নি, কিন্তু কার্যক্রম নাই। ভারতের হাই কমিশনার ছিলেন এখানে মস্কন্দি দুবে, তিনি একবার সাক্ষাৎকার দিয়েছিলেন যে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমরাই জিজ্ঞেস করেছিলাম যে সার্ক তো এখন মৃত, বলছে মৃত হলেও অন্তত লাশটা দাফন না করা হোক, মানে সেটা মানে বাইরেই রাখা হোক, অর্থাৎ আবার যদি জীবিত করার একটা সুযোগ থাকে। তাই আমার মনে হচ্ছে যে আমাদের রাষ্ট্রের যারা, আমাদের না মানে বলছে যে এই উপমহাদেশের রাষ্ট্রের নেতারা খুব সংকীর্ণ দৃষ্টিতে দেখেন, সংকীর্ণ জাতীয় দৃষ্টিতে। একটু যদি একসময় তো ইউরোপে দুটো বিশ্বযুদ্ধ করেছে, তারা এখন ভিসা ফ্রি করেছে, এবং তারা ইউরোপীয় ইউনিয়নের তো যুক্তরাষ্ট্র কি বলে যুক্তরাজ্য ছাড়া তো বেশিরভাগ দেশ হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত, এবং সেখানে জার্মানি এবং ফ্রান্স অভিন্ন দূতাবাস করেছে বাংলাদেশ সহ, যে বাড়তি খরচ থেকে বাঁচার জন্য। আর আমরা অভিন্ন দেশ ছিলাম, ভারত উপমহাদেশ তো একটা দেশ ছিল, হ্যাঁ 3টা দেশ হয়েছে রাজনৈতিক বা অর্থনৈতিক যে কারণেই হোক, কিন্তু বন্ধুত্ব থাকবে না কেন, পারস্পরিক সম্পর্ক থাকবে না কেন? এই যে ভারত সীমান্তে যে পুশব্যাক করছে, বা পুশ ব্যাক বলি বা পুশ ইন বলি, মানে এটা তো কোনো মেনে নেওয়া যায় না।
তো এখানে বাংলাদেশও খুব যেটা জোরালো প্রতিবাদ করছে তা না, এটা আর প্রতিবাদ কিভাবে করবে, কূটনৈতিকভাবেই করবে। এখন কূটনৈতিকভাবে প্রতিবাদ করলে যদি প্রতিপক্ষের কাছ থেকে সাড়া না পাওয়া যায় তাহলে আর প্রতিবাদ করে কি হবে। একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক থাকা উচিত, কিন্তু আমরা একটা কি বলে অস্বাভাবিক সম্পর্কের মধ্যে আছি। এর মধ্যে জোটের যে ধারণা সেটা কোন রূপ নেয় সেটি দেখার অপেক্ষা। হ্যাঁ, বিষয় রাইট। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ রাতের মধ্যে এখানে বিদায় চাইছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।